জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণ স্মরণ করে আজকে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের 1320 এবং 1321 সাল কেমন কেটেছিল, তিনি কখন তার মাতুলালয়ে এসেছিলেন, তার জন্মভূমি বা জন্মভিটা দর্শন করেন এবং তার স্বর্গীয় স্ত্রীর চিতার সামনে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন, আরো ইত্যাদি ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নামও লিখবেন। চলুন শুরু করি। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের 1320 ও 1321 বঙ্গাব্দ কেমন কেটেছিল। 1320 সালের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় মুর্শিদাবাদের বহরমপুর থেকে কালীচরণ সান্যাল নামে এক ভক্ত এসে ঠাকুর চরণে নিবেদন করলেন যে গঙ্গার ওপারে কয়েকটি পরিত্যক্ত নীলকুঠি পড়ে আছে। ঠিক তার পাশে ননীগোপাল সাহা নামে একজন ঠাকুর ভক্ত একটি আশ্রম গড়ার পরিকল্পনা করে আপাতত একটি আটচালা তৈরি করে রেখেছেন। ঠাকুর যদি সেখানে গিয়ে জায়গাটি দেখে পছন্দ করেন তাহলে পার্শ্ববর্তী নীলকুঠিগুলি অল্প মূল্যে কিনে নেওয়া যেতে পারে। ভক্তবৃন্দ সেখানে ঠাকুরের জন্য অপেক্ষা করে রয়েছেন। কালীচরণের এই প্রস্তাবে ঠাকুর সম্মতি দিলেন এবং জ্যৈষ্ঠ শেষে যোগেন, চণ্ডী এবং দীনেশকে সঙ্গে করে খাগড়া আশ্রমে উপস্থিত হন। ইতিপূর্বে সেই অঞ্চলে ঠাকুরের ভাবধারার প্রচারের ব্রতী থাকা প্রধানন্দজি সেখানেই রয়েছেন। তিনিও ঠাকুর দর্শন মানুষে খাগড়া আশ্রমে চলে এলেন। বহরমপুরে সে সময় দশহারা উপলক্ষে গঙ্গা স্নানের জন্য নানা স্থান থেকে পুণ্যার্থীরা জমায়েত হয়েছেন। কুতুবপুর থেকেও অনেক পুণ্যার্থী এসেছেন। তারা ঠাকুরকে এই স্থানে দেখে বিস্মিত হলেন। ঠাকুরের প্রতি তাদের প্রেম প্রীতির ধারা দ্বিগুণতর হল। তারা কুতুবপুরে গিয়ে ঠাকুরের কথা বলতেই ঠাকুরের অসিতপীর বৃদ্ধ কাকা যুধিষ্ঠির ভট্টাচার্য, ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা রামপদ, শ্যামপদ সকলে এসে উপস্থিত হলেন। তারা সকলে ঠাকুরকে জন্মভূমি দর্শন করার জন্য নিবেদন করলেন। ঠাকুর কথা দিলেন, এখানকার কাজ শেষ হলেই চলে যাব, ভুলব না। ঠাকুর বহরমপুরে ভক্তগণের সঙ্গে 3 সপ্তাহ অবস্থান করেছেন। কোনোদিন গঙ্গাবক্ষে নৌকো ভ্রমণ করেছেন, কোনোদিন কোনো ঐতিহাসিক স্থান দর্শন করেছেন, কোনোদিন বা নবাব সিরাজদৌল্লা স্মৃতির বিজড়িত বহু স্থান দর্শন করেছেন। এরই ফাঁকে ফাঁকে ভক্ত সঙ্গে আলোচনা করে ঠাকুর বুঝেছেন যে এখানে আশ্রম তৈরির যে ব্যয়ভার তা এরা বহন করতে পারবে না। তাই ঠাকুর শেষ পর্যন্ত এখানের জমি অধিগ্রহণ করা থেকে বিরত হলেন। 15ই আষাঢ় সকালবেলা ঠাকুর বহু ভক্ত সঙ্গে সেখান থেকে কাশেম বাজারে এলেন। এখানেই সুরেন্দ্রনাথ বল নামে এক যুবক সংসার ত্যাগী হয়ে ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভ করেন। ঘরে পড়ে রইল স্ত্রী, শিশু সন্তান। ইনি পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে পরিচিত হন স্বামী শুদ্ধানন্দ নামে। 5 জন সন্ন্যাসী সেবক যথা যোগেন, চণ্ডীচরণ, দীনেশ, বোধানন্দ সরস্বতী, সুরেন্দ্রনাথ বল এদেরকে সঙ্গে নিয়ে ঠাকুর ট্রেনে করে পলাশী স্টেশনে নামেন। তারপরে গরুর গাড়ি করে পাঁচরা গ্রামের রাধাবল্লভ অধিকারীর গৃহে গমন করেন। এইখানে দীনেশ জ্বরে শয্যাশায়ী হয়ে পড়ে। পরের দিন ঠাকুর সকাল বেলাতে একটি গাড়ি ভাড়া করে দীর্ঘ পথ অতিক্রম করে রাত 10টায় মাতুলালয়ের রাধাকান্তপুরে চলে এলেন, অর্থাৎ মামা বাড়িতে। ঠাকুরের মাতামহী ঠাকুরকে দীর্ঘ 12 বছর পর দেখতে পেয়ে আনন্দে বিহ্বল হলেন। সঙ্গী সকলকে তিনি দেখালেন কোন স্থানে নলিনীর চূড়ান্তকরণ হয়েছে, কোন স্থানে পৈতে হয়েছে, কোন স্থানে জন্ম। তার জন্মের পর মাতামহী যে কাজে হাত দিয়েছেন সেটাই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরের দিন সকালবেলা ঠাকুর মাথায় গৈরিক পাগড়ি, পরনে রেশমি কাপড় পরে গ্রাম পরিভ্রমণে বেরিয়ে পড়লেন। গ্রামবাসী যিনিই দেখছেন তিনিই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। রাধাকান্তপুরে 2 দিন থেকে ঠাকুর ভৈরব নদীপথে কুতুবপুরে আসেন। নদীঘাটে একাধিক কীর্তন দল আর শত শত লোক ঠাকুরকে দেখার জন্য আনন্দে বিহুল হয়ে অপেক্ষা করছেন। নৌকো থেকে মাটিতে পা রাখতেই ঠাকুর কি একভাবে সমাধিমগ্ন হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন।
ঠাকুরকে ঘিরে সকলে কীর্তন গান গাইতে থাকেন। কিছুক্ষণ পর চেতনা ফিরে পেতেই ঠাকুরকে নিয়ে সকলে ধীরে ধীরে এগোতে থাকেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ জন্মভূমিতে 12 বছর পর এলেন। সকলেই কেমন সসম্ভ্রমে তার থেকে দূরে দূরে থাকেন। এরূপ দেখে ঠাকুর বলেন, আমি তো তোমাদের কাছেই শ্রী নলিনী আছি। তার এই কথায় সকলে সব সংকোচ ঘুচে গেল। সকলে মিলে বাঁধনহারা আনন্দ উৎসবে মেতে উঠলেন। একদা ঠাকুর তার পত্নী চিতার পাশে বসে পড়ে চোখের জলে ভাসতে ভাসতে বলতে লাগলেন, প্রেমময়ী, শুধু তোমারই জন্য আমি সন্ন্যাসের পথ বেছে নিয়েছি। তোমাকে খুঁজতে গিয়ে আমি পেলাম পরম সারাৎসর। কুতুবপুরে এবারে ঠাকুর 10 দিন অবস্থান করেন। এরই মধ্যে অসুস্থ দীনেশ দারুণ জ্বরে ভুগে ভুগে ইহলীলা সংবরণ করল। অন্তিমকালে সে ঠাকুরকে বলল, হে দয়াময়, দয়া করে তোমার দক্ষিণ চরণখানি আমার বুকে তুলে দাও, আমি প্রণাম করি। দীনেশের প্রার্থনায় ঠাকুর তাই করলেন। আর দীনেশ ঠাকুরের শ্রীচরণখানি বুকে চেপে ধরে প্রণাম করল এবং নির্বিশেষে নয়নে ঠাকুরের পানে চেয়ে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঠাকুরের নির্দেশে দেহ সেখানে শ্মশানে সমাধি দেওয়া হলো। দীনেশের পরিচয় ঠাকুর বললেন, দীনেশ অর্ধকালীর বংশে জন্ম নিয়েছে। পূর্বজন্মে এই বাড়িতে এসে শরতের ছেলে ছিল। এই জন্মে শুধু সামান্য কর্মক্ষয় করার জন্যই এসেছিল। আজ সে মুক্ত হয়ে গেল। এই শরৎ হলেন শরৎচন্দ্র ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর দাদা গুরুদাস ভট্টাচার্য তস্য পিতা জগমোহনের দাদা কাশীনাথ ভট্টাচার্যের পৌত্র শরৎচন্দ্র। পরের দিন ঠাকুর কুতুবপুর থেকে বিদায় নিয়ে আসাম অভিমুখে যাত্রা করেন। তার ছোট ভাই রামাপদ প্রাণে এই সময় প্রবল বৈরাগ্য দেখা দিল, অর্থাৎ 1320 সালে। তিনি ঘরে থাকতে পারলেন না, তাই ঠাকুরের সঙ্গে তিনিও সঙ্গী হলেন। ঠাকুর সকলকে নিয়ে আশ্রমে যাওয়ার পথে আলিপুর দুয়ারে নেমে শিবদয়াল পালের গৃহে শুভাগমন করেন। এবার বহু মানুষ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিত হলেন। এখানে এসে ঠাকুর দর্শন করেন সৈয়দপুর নিবাসী বনমালী সরকার, হাওড়ার যোগেশচন্দ্র মুখার্জি, বগুড়ার গোবিন্দ পুততুণ্ড ও সুরেন্দ্রমোহন দাশগুপ্ত। ঠাকুর এদের সকলকে নিয়ে 12ই শ্রাবণ আসাম আশ্রমে 1.5 মাস পর ফিরে এলেন। এবার ঝুলন পূর্ণিমায় ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে আসাম আশ্রমে আনন্দের প্লাবন প্রবাহিত হলো। কাঁসর, ঘণ্টা, শঙ্খ, সানাই, বেহালা বেজে উঠল। তারই মধ্যে শ্রী ঠাকুরকে দোলনায় বসিয়ে দোলানো হলো। ভক্তগণ দুলিয়ে দিতে লাগলেন আর সকলের চোখে আনন্দে অশ্রুপূর্ণ হয়ে উঠল। এই বছর ভাদ্র মাসে অজয়, দামোদর, রূপনারায়ণের প্রবল জলোচ্ছ্বাসে দেশ বন্যায় ডুবে গেল। ঠাকুর স্বরূপানন্দকে নেতা করে যোগেন, চণ্ডী, সুরেন্দ্র বল, সারদা, রামাপদকে বন্যাত্রাণে পাঠালেন, সকলের মাথায় আশীর্বাদ রেখে বিল্লপত্র দিয়ে। এরা কলকাতা হাইকোর্ট রিলিফ কমিটির সঙ্গে একজোট হয়ে মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে দায়িত্ব নিলেন। এইদিকে ঠাকুর অর্থ সংগ্রহ করে বারবার পাঠাতে থাকেন শিষ্য সেবকগণের প্রাণে উৎসাহ দেওয়ার জন্য। সেবা কার্য শেষ করে সুনাম অর্জন করে তারা আশ্রমে ফিরে এলেন এবং সঙ্গে নিয়ে এলেন একটি দুস্থ পরিবারকে। বন্যায় স্বামী ও গৃহহারা করুণাদাসী, তার কন্যা বিমলা, পুত্র কেনারাম ও ঈশ্বর। দুস্থ পরিবারটির এক কটি অভাগাকে ঠাকুর পরম মমতায় আশ্রমে আশ্রয় দিলেন। বিমলার বয়স সে সময় 3 বছরের বেশি হবে না। এই বছর অর্থাৎ 1320 সালে কাশীধামে 2টি প্রতিষ্ঠান গড়ে উঠল, নিগমানন্দ গম্ভীরা এবং মাতৃমন্দির। মাতৃমন্দিরের পরিচালনায় নিযুক্ত হলেন ঠাকুর সেবিকা শান্তিমা। থেকে ঠাকুর চিন্তা করতে থাকেন আসাম আশ্রমে শিক্ষা বিভাগ খোলার জন্য। এদিকে আশ্রমের উপর কড়া নজরদারি শুরু করলো আসাম পুলিশ। তাদের অনুমান এরা সাধু বেশি কোনো বিপ্লবী দল, গোপনে অস্ত্র বানায় আর জাল নোট তৈরি করে। তারা হঠাৎ করে সকাল সন্ধ্যা আশ্রমে এসে তল্লাশি চালাতে থাকে আর কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। এইভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর তারা বুঝতে পারে যে এই আশ্রম রাজনীতির সঙ্গে জড়িত নয়। এদের কাজ হলো জনসেবা করা এবং জনগণের মধ্যে সৎভাব জাগানো। এরাই পরে আশ্রমে সব কাজে সহায় হলো।
1320 সাল এইভাবে গত হলো। শুরু হলো 1321 সাল। এই বছর ঠাকুর আসাম শান্তি আশ্রমের নাম পরিবর্তন করে নাম দিলেন সারস্বত মঠ। সারস্বত মঠ নাম দেওয়ার পর ঠাকুর প্রকাশ ও প্রচার করতে থাকেন শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ। শ্রীগুরুর চরণে প্রেম ভক্তি ভালোবাসার মধ্য দিয়ে আত্মসমর্পণ করত স্বরূপ জ্ঞান লাভ করাই সারস্বত মঠের উদ্দেশ্য। এদিকে আইএ পরীক্ষার পাশের পর নরেন আশ্রমে ফিরে এসেছেন। ঠাকুর এই বছর 10ই বৈশাখ তাকে উপবীত দিয়ে তার নাম রাখেন বরদা ব্রহ্মচারী। ঠাকুর 12ই বৈশাখ শান্তি আশ্রমের নাম পরিবর্তন করে নাম রাখলেন সারস্বত মঠ, যা আপনাদের আগেই বললাম। এই শুভ মাসে সারস্বত মঠে ঠাকুর একসঙ্গে 7 জন সেবক ব্রহ্মচারীকে সন্ন্যাস দীক্ষা দিলেন। এরা কারা? এরা হলেন ডাক্তার রাজচন্দ্র ধর, যিনি স্বরূপানন্দ নামে পরিচিত, উকিল যোগেন্দ্রনাথ সরকার, যিনি স্বামী যোগানন্দ নামে পরিচিত, চণ্ডীচরণ দাস, স্বামী চিদানন্দ, প্রিয়নাথ খাসনবিশ, স্বামী প্রেমানন্দ, শারদাচরণ চক্রবর্তী, স্বামী শারদানন্দ, মোহিনীমোহন চট্টোপাধ্যায়, স্বামী বোধানন্দ এবং সুরেন্দ্রনাথ বল, স্বামী শুদ্ধানন্দ নামে পরিচিত। ঠাকুর এই 7 জন ত্যাগী সন্তানকে একসঙ্গে বলতেন সন্ন্যাসী সপ্তক। বৈশাখ মাস এইভাবে শেষ হল। এইভাবে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাসেও তিনি মঠে ছিলেন। এই সময় স্থানীয় বৈষ্ণব মঠ আসামের মহাপুরুষ শঙ্করদেবের ভাবাদর্শ অবলম্বনে স্থাপিত সত্রসমূহ ঠাকুরকে শক্তিধর মহাপুরুষ হিসেবে স্বীকার করেছেন। ঠাকুর পৌষ মাসে উত্তরবঙ্গ পরিক্রমায় ছিলেন। অতঃপর মঠে ফিরে এসে এক ভক্তকে তিনি জানিয়েছেন, আমি চট্টগ্রামে যাইবার ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু নানা কারণে ঘটিয়া উঠল না। সেবকগণ ব্রহ্মদেশে যাইতেছে, সেই জন্য আশ্রমে না থাকিলে চলিবে না। কুম্ভ দর্শনে যাইবার জন্য অনেক ভক্ত প্রার্থনা জানাইতেছে, সেই জন্য মাঘ মাসে আশ্রম ছাড়িতে হইবে। মাঘ মাসে ঠাকুর আশ্রম বা সারস্বত মঠ ছেড়ে বাইরে যাবেন বলে জানা যায়। অতএব বলা যেতে পারে তিনি মাঘ, ফাল্গুন, চৈত্র এই 3 মাস বাইরে অবস্থান করে চৈত্র শেষে হরিদ্বার কুম্ভ স্নানে অংশগ্রহণ করেন। এইবার 1321 সালে 12 বছর পর হরিদ্বারে কুম্ভ স্নানের যোগ পড়েছে। ঠাকুরের সঙ্গে পূর্ব পরিচিত ভোলানন্দ গিরি মহারাজ শতপ্রণোদিত হয়ে ঠাকুরের জন্য হরিদ্বারে অবস্থানার্থে গঙ্গার পাশে প্রধান রাস্তার ধারে একটি দোতলা বাড়ির দ্বিতলে একটি সুপ্রশস্ত ঘর ভাড়া নেন। ঠাকুর এই ঘরে মাসাধিক কাল সশিষ্যে বাস করেন। শিষ্যগণ হলেন খ্যাপাদাস ভট্টাচার্য, গোবিন্দ পুততুণ্ড, বনমালী সরকার, স্বামী যোগানন্দ প্রমুখ। সেবকবৃন্দদের নিয়ে ঠাকুর প্রতিদিন এখানে ওখানে বেড়াতে যান। কোনোদিনে কনখল, কোনোদিনে ঋষিকেশ, কোনোদিন অন্য কোনো গন্তব্যস্থান বা দ্রষ্টব্যস্থান। এইভাবে ঠাকুরের স্নেহপ্রীতি রসে সঞ্জীবিত সেবকগণও বুঝতে পারেন না যে কোথা থেকে দিনগুলি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কুম্ভ স্নান উপলক্ষে যতজন মহাপুরুষ মহাজন সেখানে উপস্থিত হয়েছেন, তারা সকলে একে একে ঠাকুর দর্শন করে যাচ্ছেন। তাদের মধ্যে অনন্তানন্দ গম্ভীরনাথ নেপালি বাবা ঠাকুরকে জোর হাতে নমস্কার করে সম্মান জানিয়েছেন। কারোর সাথে ঠাকুরের কথা হয় মুখে, নয় আভাসে ইঙ্গিতে বা মৌনভাবে, শুধু চোখে আর ঘাড় নেড়ে। একদিন ঋষিকেশে ভ্রমণ করতে করতে ক্লান্তিবশত ঠাকুর একটি ধর্মশালায় বেলা শেষে বিশ্রাম নিচ্ছেন। তার শ্রীচরণ দুটি ব্যথিত হয় খ্যাপাদাস ভট্টাচার্য ও বনমালী সরকার ঠাকুরের অনুমতি নিয়ে তেল জল সহ মালিশ করতে থাকেন। এই সময় একটি ঠাকুরের সাথে বা সেই সেবকগণের সাথে একটি ঘটনা ঘটেছিল। সে ঘটনাটি আপনাদের বলি। ঘরটি মানে যে ঘরে ঠাকুরের সেবা করছিলেন তারা, ঘরটি সহসা একটি মধুর দিব্যগন্ধে আমোদিত হয়ে উঠল। কোথা থেকে স্বর্গীয় সুবাস আসছে তার বোঝার জন্য দুজনে তৎপর হয়ে উঠলেন। তারা বুঝতে পারলেন যে শ্রী শ্রী ঠাকুরের দেহ থেকেই এই দিব্যগন্ধ চারিদিকে আমোদিত করেছে। ঠাকুর সে সময় বলে চলেছেন তার দিব্য জীবনীর কত অলৌকিক কাহিনী ও কথা। সেবক দুজনেই বিস্ময়ভূত ও পুলকিত মন স্বর্গে আনন্দে ভরে উঠল। কি মনে হলো? তারা নিজ নিজ হাতে শুকে দেখলেন তাদের হাতেও লেগে রয়েছে সেই স্বর্গীয় শুভরূপী। তারা বুঝতে পারলেন তাদের ঠাকুর অসাধারণ, অতুলনীয়, আর তা না হলে
ভারতবর্ষের সমস্ত মহাপুরুষ ঠাকুরকে এত শ্রদ্ধা জ্ঞাপন করবেন কেন? যথা দিবসে যথাসময়ে কুম্ভ স্নান শেষ করে ঠাকুর হরিদ্বার থেকে চলে এলেন কাশীতে, নিগমানন্দ গম্ভীরাতে। সেখানে কিছুদিন বাস করলেন। অতঃপর তিনি আসাম মঠে ফিরে আসেন। এইভাবে 1321 সালও শেষ হলো। আপনারা আজকে শুনলেন 1320 ও 1321 সাল শ্রী ঠাকুর মহারাজের কেমন কেটেছিল সেই ঘটনাগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো পরবর্তী সালগুলি বা পরবর্তী বঙ্গাব্দগুলি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কেমন কেটেছিল। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিনগুলি কেমন কেটেছিল এই তথ্যাবলী সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। আজকের মতো ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা করি আপনার সকলে